এখানে একটি উপবৃত্ত অঙ্কন করলাম। এই উপবৃত্তের এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে কেন্দ্র বলা হয়। আর উপবৃত্তের দেখো এখানে দেখা যাচ্ছে যে উপবৃত্তটি এই বরাবর আছে, কারণ উপবৃত্ত একটা দিকে একটু লম্বা। তো এক্ষেত্রে বলা যাবে উপবৃত্তটি এক্স অক্ষ বরাবর আছে, মানে এক্স অক্ষ বরাবরই তার বিস্তার বেশি। অ্যান্ড অলসো ওয়াই অক্ষ বরাবরও বিস্তার আছে, সেটা হচ্ছে কম। এজন্য যেহেতু উপবৃত্ত একই সাথে দুইটা অক্ষ নিয়ে থাকে, এজন্য উপবৃত্তের দুইটা অক্ষ থাকে। বাট যেটা বড় মানে যেই বরাবরই বিস্তার করে সেটাকে বলা হয় উপবৃত্তের বৃহৎ অক্ষ, আর যে বরাবর কম সেটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স অক্ষ হচ্ছে বৃহৎ অক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে ক্ষুদ্র অক্ষ। আচ্ছা, সো আবার এ পাশে একটা শীর্ষবিন্দু, এ পাশে একটা শীর্ষবিন্দু। তো দুইটা শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি। উপবৃত্ত বা অধিবৃত্তর ক্ষেত্রে সবকিছু ডাবল হবে। যেমন পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু একটি ছিল, অক্ষ ছিল একটি, উপকেন্দ্র ছিল একটি, নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা একটি ছিল। বাট এখানে ডাবল হবে, অর্থাৎ এর উপকেন্দ্র দুইটি, এখানে একটি, এখানে একটি। একটাকে আমরা এস বলবো, একটাকে এস প্রাইম বলবো। এর নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা দুইটি, একটা থাকে এ পাশে, মানে যেটা বৃহৎ অক্ষ যেটা সেই বরাবরই থাকে, একটা এ পাশে আর একটা হচ্ছে এ পাশে। তো এটা হচ্ছে বেসিক কয়েকটা উপাদানের কথা বললাম। এখন আগের মতো যে এই ক্ষেত্রে উপবৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0, এখন উপবৃত্তের কেন্দ্র 0,0 না হয় কিছু একটা থাকতে পারে, আলফা বিটা থাকতে পারে। তখন এই কেন্দ্রটা কোন একটা জায়গাতে হবে, দূরে কোন একটা জায়গাতে হবে, সে এরকম একটা জায়গাতে হলো, এরকম একটা জায়গা। তখন এই যে অক্ষ ব্যবস্থা যেটা আছে সেটা কি হয়ে গেল, শিফট হয়ে গেল বা স্থানান্তর হয়ে গেল। তখন এইটা হয়ে গেল উপবৃত্তের কেন্দ্র। সো আমরা এই কেন্দ্রকে, এই কেন্দ্রের সাপেক্ষে উপবৃত্তটি অঙ্কন করব। বাট আগের মতো একই কথা, যে যাই করি না কেন অক্ষ স্থানান্তর হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি উপবৃত্তের বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ। বৃহৎ অক্ষ একটা অক্ষের সমান্তরাল হবে, সেটা এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে। আবার ক্ষুদ্র অক্ষ দুইটা অক্ষের যে কোনো একটির সমান্তরাল হবে। অর্থাৎ তখন অক্ষগুলো মেন যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে অক্ষগুলো আছে তাদের সমান্তরালে থাকবে। এবং এখানে আহ এই সমান্তরালে আছে মানে কি, মনে হচ্ছে যে আগের যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা আছে এটা স্থানান্তর হয়েছে, এজন্য এই ব্যাপারটাকে বলা হয় অক্ষ স্থানান্তর। বাট আমরা যে কাজগুলো করব বা যাই করি না কেন সেগুলো কিন্তু অবশ্যই ওই মেন যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আছে তার মাধ্যমে চিন্তা করতে হবে। এই কথাটা আমি প্রথম থেকেই বলে আসতেছি। সো এই যে এক্স থেকে যেটা বিয়োগ থাকবে সেটা হচ্ছে আলফা, আর ওয়াই থেকে যেটা বিয়োগ থাকবে সেটা হচ্ছে বিটা। তো আগের মতোই আমরা জানি একটি কনিক্স এর সমীকরণ বের করার জন্য এই সূত্র ব্যবহার হয়, এস পি ইজ ইকুয়াল টু ই ইন্টু পি এম। এখানে আমরা ই এর যে ভ্যালুটা এই উপবৃত্তের জন্য 0 থেকে বড়, 1 থেকে ছোট এর মধ্যে থাকে, এই ভ্যালুর জন্য আমরা এখান থেকে উপবৃত্তের সমীকরণ পাই। এবং উপবৃত্তের সমীকরণেরও 4 ধরনের আদর্শ আকার আছে। আদর্শ আকার কেন প্রয়োজন সেটা আমরা আগে আলোচনা করছি, কারণ আদর্শ আকার জানতে পারলে আমরা সেখান থেকে উপাদানগুলো ইজিলি বের করতে পারি, গ্রাফ স্কেচ করতে পারি। এই জন্য
এবং আগের মতো আমরা চারটা যে আদর্শ আকার আছে তার মধ্যে একটি আদর্শ আকারকে আমরা বেস ধরে উপাদানগুলো কেমনে বের করতে হয় সেটা জানবো, এবং এই ক্ষেত্রে সূত্রগুলো একটু বুঝে বুঝে মনে রাখবো। দেন আমরা এটা সাপেক্ষে আদার্স যে আকারগুলো থাকবে, ফরমেশন গুলো থাকবে, সেগুলোর ক্ষেত্রে উপাদানগুলো কেমনে বের করতে হয় সেটা আমরা ইজিলি করতে পারবো। তো বেস আকারটা হচ্ছে, উপবৃত্তের সমীকরণ আকার হচ্ছে এরকম থাকে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মাঝখানে একটা প্লাস থাকবে, তারপরে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এই ক্ষেত্রে মাঝখানে অলওয়েজ প্লাস থাকে, এবং যখন অধিবৃত্ত পড়বো, আমরা হাইপারবোলা পড়বো, তখন দেখবা সূত্র প্রায় সিমিলার, বাট ওই ওই জায়গাতে মাঝখানে মাইনাস থাকে। সো প্লাস থাকলে উপবৃত্তের সমীকরণ, মাইনাস থাকলে সেটা অধিবৃত্তের সমীকরণ, এটা মাথায় রাখবা। এখানে দেখো এক্স থেকে কিছু বিয়োগ নাই, কারণ এক্স মাইনাস আলফা থাকার কথা, তার উপরে স্কোয়ার থাকার। অ্যাকচুয়ালি মেন সূত্র হচ্ছে এইটা এইটা এখানে যখন আলফা এবং বিটার মান 0 হয়, আলফা আর বিটা হচ্ছে কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র, এটা মান যখন 0 হয়, 0 হওয়ার সময় কি হয়ে যায়, এটা এরকম আকার ধারণ করে। আর 0 হওয়া মানে হচ্ছে ওই উপবৃত্তের কেন্দ্র 0,0, অর্থাৎ মূল বিন্দুতে। এখানে ভ্যারিয়েশন গুলো এই আলফা বিটার মাধ্যমে থাকতেও পারে, না থাকতে পারে, এটা খুব একটা আমাদের এখানে প্রবলেম ক্রিয়েট করতেছে না। এখানে মেন প্রবলেমটা ক্রিয়েট করে সেটা হচ্ছে এ আর বি এর ভ্যালু, এ আর বি এর মান, যে এর মান বড় না বি এর মান বড়, এটা হচ্ছে বোঝার বিষয়। যদি যদি দেখো এ কিন্তু এক্স এর নিচে, আমরা ধরে নিব এ হচ্ছে এক্স এর নিচের যে রাশিটা, যার উপর বর্গ করার পর যে রাশি থাকে, মানে এ স্কোয়ার, তার নিচে যেটা থাকবে সেটা কিন্তু এ না, তাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করার পরে যা তার যে বেস হবে সেটা হচ্ছে এ। আর ওয়াই স্কোয়ারের নিচে যে রাশি থাকবে তাকেও পূর্ণ বর্গ আকারে প্রকাশ করার পরে যে বেস থাকবে সেটা হবে বি। এখানে দেখতে হবে যে এ বড় না বি বড়, কে বড়। যদি এ বড় হয় তাহলে বুঝতে হবে উপবৃত্তটি এক্স অক্ষ বরাবরই বেশি বিস্তার হবে, এটা বোঝার বিষয়। আর যদি বি বড় হয়, বি যেহেতু ওয়াই এর নিচে আছে, তো যদি এর থেকে বি বড় হয় তাহলে তাহলে উপবৃত্তটি এক্স অক্ষ বরাবর বেশি বিস্তার করবে না, ওয়াই অক্ষ বরাবর বেশি বিস্তার করবে। অর্থাৎ তখন ওয়াই অক্ষের যে অংশটা সেটাই হবে হচ্ছে বৃহৎ অক্ষ, আর এক্স অক্ষের যে পার্টটা থাকবে উপবৃত্তের ভিতরে সেটা হবে ক্ষুদ্র অক্ষ। এইটা, এই গ্রাফটা অ্যাকচুয়ালি অঙ্কন করা হয়েছে এই ফরমেশনের জন্য। আর এইটা যেহেতু বলা হচ্ছে বি বড়, তাহলে এইটার জন্য গ্রাফ হবে এরকম, গ্রাফটা হবে এরকম, এই বরাবর উপবৃত্তটি থাকবে। আর বাকিগুলো বুঝতেই পারতেছো, আমরা এখানে আলফা বিটা থাকলে সেটা কেন্দ্র হবে। আর আমরা এত প্যারানের কিচ্ছু নাই, কারণ এখানকার জিনিসটাকে আমরা এক্স ধরবো, ধরে নিয়ে ম্যাথ করলে ইজিলি করা যাবে। তো এগুলো সূত্রে এত কষ্ট করার মুখস্থ করার প্রয়োজন হবে না। তো এইটুকু জেনে রাখি, এক্স থেকে যেটা বিয়োগ আর ওয়াই থেকে যেটা বিয়োগ থাকবে সেটা 0 হতে পারে। এটা উপবৃত্তের কেন্দ্র বোঝায়। তো কেন্দ্র 0,0, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষ মানে যেটা বড়টা। সো এটা দেখো এখান থেকে এই পরিমাণ হচ্ছে এ, এখান থেকে এই শীর্ষবিন্দু হচ্ছে এ। এটা আগে পরাবৃত্তের ক্ষেত্রে ছিল যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব ছিল এ, বাট এখানে হচ্ছে কেন্দ্র থেকে উপবৃত্তের যে কোনো এই যে বৃহৎ যে শীর্ষবিন্দুটা, বৃহৎ যে অক্ষটা আছে সেই অক্ষ বরাবর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, এখান থেকে এই পর্যন্ত এ, আবার এখান থেকে এই পর্যন্ত বি, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বি, আর নিচে হলো মাইনাস হবে। তার মানে এই যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস এ, 2a, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে বি প্লাস বি, 2b। সো এই ক্ষেত্রে যেহেতু এ বড়, তার মানে 2a হবে বৃহৎ অক্ষ, আর যে এটা মাথায় রাখতে হবে। আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2b। বাট এরকম হলে যেহেতু বি বড়, অর্থাৎ উপবৃত্তটি ওয়াই অক্ষ বরাবরই বিস্তার করবে, সেক্ষেত্রে আমরা বলবো যে বৃহৎ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে
টু বি মানে ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা হবে, আর এক্স অক্ষ বরাবর যেটা হবে সেটা হবে হচ্ছে টু এ ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। এভাবে So, উপকেন্দ্র কেমন দেখো, এখান থেকে এই পরিমাণ হচ্ছে এ ই এই। সো এইটা এ ই এটা এ ই, তাহলে এই ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে এ ই কমা জিরো, আর এদিকে যেহেতু মাইনাস, তো এইটা হবে মাইনাস এ ই কমা জিরো, একসাথে লিখলে প্লাস মাইনাস এ ই কমা জিরো। বৃহৎ অক্ষের সমীকরণ, এই ক্ষেত্রে যেহেতু বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, আর ক্ষুদ্র অক্ষ যেহেতু ওয়াই অক্ষ, তার মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো। দ্বিঘাক্ষের সমীকরণ, মনে রাখবা এখান থেকে এই পরিমাণ এই, এখান থেকে এই পরিমাণ হচ্ছে এ, আর এখান থেকে এই পরিমাণ হচ্ছে এ বাই ই, এবং এখান থেকে এই পরিমাণ দৈর্ঘ্য হচ্ছে এ বাই ই, আর এদিকে যেহেতু মাইনাস, এইটা এটা ওয়াই অক্ষের সমান্তরাল। এই দ্বিঘাক্ষের সমীকরণ হবে এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই, আর এই দ্বিঘাক্ষের সমীকরণ হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই ই। একবারে বললে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। এভাবে আমরা জানি এইটা পারলে এটা উল্টায় দিলে পাওয়া যাবে, এটা ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই। সো অ্যাকচুয়ালি কোন পরিমাণ কি ধরবো, যখন আমরা এভাবে চিন্তা করবো তখন বি নিয়ে চিন্তা করবো। ঠিক আছে, আমরা আগে এটা বুঝে নিই। উপকেন্দ্রিক লম্ব জানো, উপকেন্দ্রিক লম্ব মানে হচ্ছে উপকেন্দ্র দিয়ে যে লম্ব যায় সেটাকে উপকেন্দ্রিক লম্ব বলে। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো আর টু বি স্কোয়ার বাই এ, এটার জন্য, আর এটার জন্য টু এ স্কোয়ার বাই বি। এই দুটো মুখস্থ রাখলে এগুলোতে এমনিতেই পারবা, এবং এগুলো চেঞ্জ হচ্ছে না। দেখো যে বৃহৎ অক্ষটা অলওয়েজ নিচ্ছে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্যটা অলওয়েজ নিচ্ছে হয়, এটা উপবৃত্তের যে ফর্মুলা গুলো আছে সবগুলো ফর্মুলার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য মানে বৃহৎ অক্ষ মানে কি এক্স অক্ষ, সো নিচে গে থাকে থাকে, সো বৃহৎ যেটা সেটা দেখবা সবসময় নিচে থাকতেছে। এটা এই উপবৃত্তের জন্য বা অধিবৃত্তের জন্য খুবই এই ব্যাপারটা মাথায় রাখা যায়। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ওই সমীকরণ একই, যেহেতু এই পরিমাণ হচ্ছে এই, তার মানে কি হবে এক্স ইজ ইকুয়াল টু একটা প্লাস এই, একটা হচ্ছে মাইনাস এই, সো দুইটা মিলে হচ্ছে প্লাস মাইনাস এই। এভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু গুলো বুঝতে পারতেছো যে এই যে উপকেন্দ্রিক লম্ব, তার প্রান্ত বিন্দু একটা এ একটা, সো এগুলো বের করার যে টেকনিকটা এখানে চারটা হবে, চারটায় দেওয়া আছে, কারণ ভুজ তো এটার জন্য ভুজ হচ্ছে এই, আর এটার জন্য ভুজ হচ্ছে মাইনাস এই, আর এখান থেকে কোটি গুলো হচ্ছে এখানে দেওয়া আছে বি স্কোয়ার বাই। দেখো আবারও দেখো যে যেটা বড় সেটা নিচে হচ্ছে, ব্যাপারটা মাথায় রাখো। আর উৎকেন্দ্রিকতা এই ক্ষেত্রে বের করতে হয়, কারণ পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান ছিল ওয়ান, সো এটা বের করার প্রয়োজন হয় না। বাট ইন উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের জন্য ই এর মান এক্সাক্ট কোনো ভ্যালু নাই, এটা হচ্ছে জিরো থেকে বড় ওয়ান থেকে ছোট, যে কোনো ভ্যালু হতে পারে। এই জন্য উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা বের করতে হয়, আর এই উৎকেন্দ্রিকতা বের করার সূত্র হচ্ছে এইটা, এটা এটা অথবা আমরা এইভাবেও লিখতে পারি। দেখো আবারও দেখো এটাই নিচে হচ্ছে, সো আমরা মনে রাখতে পারি যে তার মানে যখন বিটা বড় হবে, অর্থাৎ উপবৃত্তটা বি ওয়াই অক্ষ বরাবর বিস্তার করবে, তখন দেখো বি স্কোয়ারটা নিচে হচ্ছে, এভাবে মনে রাখা যায়। বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু, আবারও বললাম যে এখান থেকে এই পরিমাণ হচ্ছে, তাহলে এই প্রান্ত বিন্দু হবে হচ্ছে এ কমা জিরো, আর এইটা হবে মাইনাস এ কমা জিরো। তারপরে হচ্ছে ক্ষুদ্র অক্ষের প্রান্ত বিন্দু, বললামই তো যে এখান থেকে এই পরিমাণ হচ্ছে বি, সো এই এর স্থানাঙ্ক হবে যেহেতু ভুজের মান জিরো, জিরো কমা প্লাস বি, আর এইটা হবে জিরো কমা মাইনাস বি, সো একসাথে বললে জিরো কমা প্লাস মাইনাস বি। তারপর হচ্ছে ফোকাস দ্বয়ের দূরত্ব, ফোকাস দ্বয়ের দূরত্ব দেখো এখান থেকে এই পরিমাণ হচ্ছে ফোকাস দ্বয়ের দূরত্ব, তাহলে এটা হচ্ছে এই, এটা হচ্ছে এই,
সো টোটাল হচ্ছে 2a। সো ফোকাস দ্বয়ের দূরত্ব হচ্ছে 2a। নিয়ামকের দূরত্ব দেখলাম দেখলাম আমরা যে এখান থেকে এই পরিমাণ হচ্ছে এই এ বাই ই, এখান থেকে এই পরিমাণ হচ্ছে এ বাই। টোটাল দুটা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব হবে 2 × a/e। আচ্ছা, তোমরা অনেক সময় চিন্তা করতে পারো যে এই দূরত্ব হচ্ছে এই, তাহলে এখান থেকে এই পরিমাণ তো বড়, এটা a/e হচ্ছে, আমার মনে হচ্ছে যে এটা তো বড় হওয়ার কথা, ছোট হওয়ার কথা। বাট এটা কেমনে বড় হচ্ছে এটা মাথায় আসতে পারে। বাট অ্যাকচুয়ালি তুমি দেখছো কিনা যে এর মান কিন্তু 0 থেকে বড়, 1 থেকে ছোট। মানে একটা ভগ্নাংশ, বিশুদ্ধ ভগ্নাংশ সংখ্যা। আর আমরা জানি বিশুদ্ধ ভগ্নাংশ সংখ্যা দ্বারা কোন একটি রাশিকে গুণ করলে তার মান কমে যায়, আর ভাগ করলে তার মান বেড়ে যায়। এই জন্য কিন্তু এই থেকে a/e এই ক্ষেত্রে বড়। এই জন্য দেখো এইটা হচ্ছে বড়, এটা ছোট। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে এই উপবৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে সবার জন্য সিমিলার, পাই এ বি। পরামিতিক সমীকরণ দেখতে পাচ্ছ দেওয়া আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা ধারণা নিলাম যে কোনটা কি বোঝায়। তো আরেকবার দেখো এখানে ব্যাপারটা একটু খেয়াল করো, কারণ এই ব্যাপারগুলো বোঝাইবে। তো এখান থেকে বেসিক্যালি যখন এ বড়, তখন জানি সেটা এক্স অক্ষ বরাবর বিস্তার করবে। তো এরকম আমরা উপবৃত্তটি অঙ্কন করব। সো নিয়ামক রেখাটি এ পাশে একটা হবে, আর হচ্ছে এ পাশে আরেকটা হবে এরকম। আর এটা হচ্ছে উপবৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র 0,0, যেহেতু মূল বিন্দুতে এ একটা উপকেন্দ্র, এ একটা উপকেন্দ্র বা ফোকাস। ফোকাসের বাংলা হচ্ছে উপকেন্দ্র। তো এখান থেকে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই কেন্দ্র থেকে ফোকাসের যে দূরত্ব সেটা হচ্ছে এ ই। আর এখান থেকে একটা প্রান্তের দূরত্ব হচ্ছে এ। এখান থেকে এই দূরত্ব হচ্ছে a/e। এটা মাথায় রাখতে হবে। এদিকে হচ্ছে একই, বাট মাইনাস হবে। এই যে মাইনাসে মাইনাস a/e। তারপরে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? এটা স্থানাঙ্ক হবে -a/e, 0 এই ক্ষেত্রে। আচ্ছা, তো এইটা বুঝতে পারলে এইটাও নিজে নিজে বোঝার কথা। এই ক্ষেত্রে বি বড়, মানে উপবৃত্তটি ওয়াই অক্ষ বরাবর হবে। তো ওয়াই অক্ষ বরাবর হলে তখন উপকেন্দ্রগুলি এই বরাবর হবে। তো আগের মতো কেন্দ্র 0, 0, কারণ এখানে এক্স এক্স থেকে কিছু বিয়োগ নেই, ওয়াই থেকেও কিছু বিয়োগ নেই। ওকে, এখন দেখো আগে এই পরিমাণ তাহলে কত হবে? আগে তো এই ছিল, এখন যেহেতু বি এর হিসাব, এদিকে তো ওয়াই অক্ষ বরাবর বি এর হিসাব। তারপরে এইটুকু হবে হচ্ছে বি, এইটুকু হবে বি, এইটুকু হবে b/, আগে ছিল a/, মানে এর জায়গাতে বি বসায় দিলে হয়ে যাবে। ঠিক আছে, আর এক্স এর জায়গাতে ওয়াই বসায় দিলে আগে যেমন দেখেছি আমরা পরাবৃত্তের জন্য, যে এই দুইটা ব্যাপারটাকে ম্যাচ করার জন্য আমরা যেগুলো যে ফর্মুলা গুলো চেঞ্জ হচ্ছিল, সেগুলোর ক্ষেত্রে এক্স এর জায়গাতে ওয়াই বসায় দিলে হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করবা, সেটা হচ্ছে এক্স এর জায়গাতে ওয়াই, অ্যান্ড অলসো এর জায়গাতে বি কি করতে হবে? বসায় দিতে হবে। তাহলে সূত্রগুলো পেয়ে যাবে এইটার জন্য, এই বিষয়টা। তো এরকম। আর জানো তো ওয়াই অক্ষের ক্ষেত্রে আগে দেখেছো যে উপকেন্দ্রের স্থানাঙ্ক হয়েছে a,0, মানে এক্স অক্ষের উপর। এইবার কি হবে? এবার হবে 0,b হবে, 0,b হবে। আর এদিকে 0,-b হবে, এভাবে। এটা আগে ছিল, এটা ছিল x ইজ ইকুয়াল টু ছিল a/e। এখন এইটা হবে, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, সো এইটা হবে y=b/e, এরকম। সো আই থিঙ্ক এই দুটো আমরা কি করতে পারবো, এটা আমরা কানেক্ট করতে পারবো। এই দুটা পারলে বাকি যে আরো দুইটা আছে অক্ষের যে স্থানান্তর, এই যে আলফা কমা বিটা কেন্দ্র যদি হয়, সেই ক্ষেত্রে এক্সট্রা করার সূত্র মুখস্থ করার দরকার হবে না। কারণ কি, ওই যে কনসেপ্ট গুলো যে আমরা যখন ম্যাথ করব তখন এরকম থাকলে এই সম্পূর্ণটাকে আমরা এক্স চিন্তা করব, আর এটাকে ওয়াই চিন্তা করে সূত্রটাকে ওই ফরমেশনে কনভার্ট করবো, করে দেখবো এ বড় না বি বড়। যদি এ বড় হয়, যদি এ বড় হয়, যেমন এখানে এটাতে এ বড়, এইটা আমরা এই এক্স, ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই ধরে নিয়ে আমরা এটাকে এইটার সাথে কম্পেয়ার করে এইটার যে সূত্রগুলো আছে তার মাধ্যমে প্রবলেম গুলো সলভ করা যাবে। আর যখন এরকম থাকবে তখন আমরা এভাবে
কনভার্ট করে নিয়ে এইটার সাথে মিলে যাবে, এইটার ক্ষেত্রে সূত্রগুলোকে বিবেচনা করে প্রবলেমগুলো সলভ করতে পারবো। এই ছিল উপবৃত্তের যে কনসেপ্ট গুলো এবং বিভিন্ন উপাদানগুলো কেমনে বের করা যায় সেটা নিয়ে আলোচনা। চলো আমরা এখন দেখি কিভাবে প্রবলেম গুলো সলভ করা যায়। এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে 25x² + 16y² = 400। আমরা আগে বলছি যে একটা সমীকরণ দ্বিঘাত, দুই চলকের দ্বিঘাত সমীকরণ দেখে জানি যে দুই চলকের দ্বিঘাতের যে সাধারণ সমীকরণ আছে সেটা কোনিক্সের সমীকরণ নির্দেশ করে, এবং এটা বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন কোনিক্সের সমীকরণ নির্দেশ করতে পারে। তো ওটা কোন কোনিক্সকে, অর্থাৎ পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত না কি, সেটা কাকে নির্দেশ করতেছে সেটা আমরা আগে থেকে বোঝার কথা, সেই টেকনিক গুলো আমরা বুঝছি। তো টেকনিক দিয়ে আমরা আগে বুঝে নেবো এটা কার সমীকরণ। তো নর্মালি এরকম থাকলে বুঝাই যায়, দেখো যে x²y² আছে, মাঝখানে প্লাস, তো দেখাই যাচ্ছে এটা উপবৃত্ত হবে। তো বলছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, মানে ই বের করতে হবে। তো বের করার জন্য ফার্স্ট অফ অল এটাকে ওই যে চারটা ফরমেশন আছে তার যে কোনো একটিতে কনভার্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছি এখানে আমরা এই পাশে 1 লাগবে, 1 করার জন্য কি করব, উভয় পাশে 400 দ্বারা ভাগ করব। তো উভয় পাশে 400 দ্বারা ভাগ করলে এই পাশে তো 1 হয়ে যাবে, আর এখানে 400 হয়ে যাবে, এখানে 400 হয়ে যাবে। তো 25 দ্বারা 400 কে কাটাকাটি করলে 16 হয়, আর 16 দ্বারা 400 কে কাটলে 25 হয়, সেটাও। আর ইজ ইকুয়াল টু 1, ইজ ইকুয়াল টু 1। এখন দেখতে পাচ্ছি এটা আদর্শ আকারের মধ্যে মিলে গেছে, মানে এই ক্ষেত্রে উপবৃত্তের কেন্দ্র কত, 0,0। বাট এখানে এ কত, এ কিন্তু 16 না, আবার বলতেছে এ কিন্তু 16 নেই, এই ভুলগুলো অনেকে করে, 16 না, এ কত, এটাকে আমরা এভাবে সাজিয়ে নেবো যে x² বাই হচ্ছে 16 আছে, এটাকে 4² লিখতে পারি, প্লাস y², 25 আছে, এটাকে আমরা 5² লিখতে পারি, ইজ ইকুয়াল টু কত, 1। এখন দেখো এখানে এ কত, এ হচ্ছে 4, এক্স এর নিচে যেটা থাকবে সেটাকে এ ধরবো, আর ওয়াই এর নিচে যেটা থাকবে সেটাকে বি ধরবো অলওয়েজ। আর বি কত, বি হচ্ছে 5। দেখতেই পাচ্ছি বি ইজ গ্রেটার দ্যান এ, অর্থাৎ বি হচ্ছে এ থেকে বড়। সো এটা সেকেন্ড কেস মিলে গেছে আমাদের। তো সেকেন্ড কেসের ক্ষেত্রে বের করতে বলছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু হবে √1 মাইনাস, সূত্রটা মুখস্থ করতে হবে। এখন হচ্ছে সহজে দেখো, এখানে বড় কে, বড় হচ্ছে বি, তারপর নিচে হবে b², উপরে হবে a²। এখন এই জায়গাতে ভ্যালু গুলো বসায় দিবা, দিলে অ্যান্সার পেয়ে যাও। দেখো আমরা প্রথম যে লাইনটা ছিল, প্রথম যে কেস গুলো ছিল সেটা সূত্র মুখস্থ করতাম, এটা মুখস্থ রাখতাম যে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র হয় E ইজ ইকুয়াল টু √1 মাইনাস b² বাই a²। এইটা মনে রেখে আমি কিন্তু এইটাও লিখতে পারলাম, কারণ এই যে যেটা বড় সেটা নিচে হবে, যেটা বড় সেটা নিচে হবে। সো এভাবে লেখা যায়। আর এগুলোর জন্য সিমিলার, সো কোনো ডিফারেন্স নেই, যেমন এগুলো প্রায় সিমিলার, কোনো পার্থক্য নাই। মানে যে সূত্রগুলো চারটা ফরমেশনের জন্য একই রকম, সেগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, আর দেখতে হবে কি চেঞ্জ হচ্ছে সেটা একটু মাথায় রাখতে হবে। আর কি চেঞ্জ হচ্ছে, যে বৃহৎ অক্ষের ব্যাপারটা 2a থাকতেছে, বাট কখনো 2a হচ্ছে বৃহৎ অক্ষ, কখনো হচ্ছে 2b হচ্ছে বৃহৎ অক্ষ। যখন a বড় হবে তখন 2a বৃহৎ অক্ষ হবে, আর তখন 2b ক্ষুদ্র অক্ষ হবে। আর যখন b বড় হবে তখন 2b বৃহৎ অক্ষ হবে, আর 2a ক্ষুদ্র অক্ষ হবে। এছাড়া এখন চেঞ্জ নাই, চেঞ্জ হচ্ছে না। আর সিমিলার ওয়েতে এগুলো ব্যাপার। আর এই যে এই সূত্র থেকে এরকম এগুলো মুখস্থ করার দরকার নাই, কারণ এইটার জন্য y সমান 0 হয়। এখন এর y এর জায়গাতে আছে হচ্ছে y মাইনাস বিটা, তাহলে y মাইনাস বিটা সমান 0 হবে। সো আমরা এইটাকে y ধরে নিয়ে প্রবলেম গুলো যখন সলভ করব তখন অটোমেটিক্যালি সূত্রগুলো কি হয়ে যাবে, কাজ করবে। সো এক্সট্রা করে এই সূত্রগুলো আর মুখস্থ করার দরকার পড়বে না। এই ছিল উপবৃত্তি আলোচনা। সো আমরা এখন একটা প্রবলেম সলভ করলাম, চলো আরো কিছু প্রবলেম দেখি।
যেমন এটা বলছে উপবৃত্তটির বৃহৎ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য যথাক্রমে নির্ণয় করা। আচ্ছা, অর্থাৎ যথাক্রমে যেহেতু বলছে মানে প্রথমে বৃহৎ অক্ষ বের করতে বলতেছে, এরপরে ক্ষুদ্র অক্ষ বের করতে বলতেছে। তো ফার্স্ট অফ অল এটাকে আমরা এই ফরমেশনে কনভার্ট করে নিলাম। এখানে এর ভ্যালু হচ্ছে 1/√2 আর বি এর ভ্যালু হচ্ছে √2। দেখতে পাচ্ছি কে বড়? অবশ্যই √2 বড় হচ্ছে। সো বি বড়, তাহলে বি বড় মানে কি 2b কি হবে? বৃহৎ অক্ষ হবে, আর 2a ক্ষুদ্র অক্ষ হবে। সো দেখো 2b বৃহৎ অক্ষ, আর 2a এটা করলে √2 পাওয়া যায়। সো এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। এভাবে দেওয়া আছে উপবৃত্তের দিকাক্ষগুলোর সমীকরণ ও ফোকাস দ্বয় কি কি। একই আমরা আগে আদর্শ আকারে কনভার্ট করব। দেখতে পাচ্ছি স্কোয়ারের এখানে এ সমান 1/√5 আর বি সমান হাফ। সো বি হচ্ছে বড় বড়। তো এখানে এ থেকে বি বড়, তো বি বড়, ই এর সূত্র বের করলাম। ই দিয়ে আমরা কারণ হচ্ছে দেখো দ্বিকাক্ষ এটা বুঝতে হবে, যেহেতু বি বড় তাহলে কিন্তু সবগুলো কনসেপ্ট এভাবে চিন্তা হবে। সেই ক্ষেত্রে দ্বিকাক্ষ রেখার সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু, একটা হবে প্লাস বি বাই ই হবে, আর একটা হবে y ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই ই হবে। কারণ আমরা জানি এখান থেকে পরিমাণ হচ্ছে বি বাই ই। ওকে, আর এই পরিমাণ হচ্ছে বি। সো একটা উপকেন্দ্র হবে 0,বিই, আর একটা উপকেন্দ্র হবে 0,-বিই, নিচের দিকে। সো সবগুলো বের করার জন্য বি এর ভ্যালু লাগবে আর ই লাগবে, এই জন্য আমরা আগে ই বের করলাম। দেন ই বের করে এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে খুব ইজিলি আমরা অ্যান্সার বের করতে পারবো। এভাবে আমরা উপবৃত্তের যে কনসেপ্ট গুলো আছে বা উপবৃত্তের যে ম্যাথ গুলো আছে সেগুলি ইজিলি সলভ করতে পারবো। যেমন এইটা একটু দেখি। আগের গুলোতে দেখো, আগের গুলোতে দেখেছি যেখানে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, বাট এক্স যুক্ত কোনো রাশি বা ওয়াই যুক্ত কোনো টার্ম ছিল না। এই জন্য এগুলো কেন্দ্র 0,0 হয়েছিল। বাট এখানে দেখো এক্স যুক্ত রাশি আছে মানে এখানে আলফার মান থাকবে, আর যেহেতু ওয়াই যুক্ত রাশি আছে মানে বিটা মান একটা থাকবে। ঠিক আছে, তো এটাকে আদর্শ আকারে কনভার্ট করতে হবে। আদর্শ আকারে কনভার্ট করার জন্য আমরা কি করব, এক্স স্কোয়ার আর এক্স যুক্ত রাশিকে নিয়ে আমরা একটা হোল স্কোয়ার সূত্র তৈরি করব, আর ওয়াই যুক্ত রাশিকে নিয়ে একটা হোল স্কোয়ার যুক্ত সূত্র তৈরি করব, আর ধ্রুবক গুলোকে একটা ডান পাশে কনভার্ট করে দিব, মানে পারবো। তো এই যে এক্স স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করার জন্য এক্স যুক্ত যে রাশিগুলো আছে 79, এটাকে আমি এই পাশে পার করে দিলাম। এখন আমার যা লাগবে দেখেন 20 কমন নিয়ে লাগবে, 20 কমন নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে 2x। তাই আমি এখানে একটা 20 নিলাম, মানে 1 দিলাম। 1 মানে কি এখানে কত দিছে? 20 দিছে, কারণ এখানে বি এর ভূমিকা 1 পালন করতেছে। তো গুণ করলে 20 হয়। তো এই পাশে যে 20 বেশি লিখলাম, সেই পাশে 20 যোগ করে দিলাম, সমান হয়ে গেল। আর এখানে দেখো ওয়াই স্কোয়ারের সাথে কিছু থাকলে তো আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ সূত্রে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, মানে এক্স এর সাথে কিছু নাই, ওয়াই এর সাথেও কিছু না, মানে 1 থাকবে, অন্য কোনো কিছু রাখা যাবে না। এই জন্য কমন নিচ্ছে এগুলো। তো এটা কমন নেওয়ার পরে 36 এখান থেকে কমন নিলে হচ্ছে 3y হচ্ছে। এখানে আমরা এটা কই থেকে পেলাম এটা বোঝার বিষয়। সূত্র অ্যাপ্লাই করার জন্য কি হবে? সূত্র অ্যাপ্লাই করার জন্য ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে কি লাগবে, এখানে হচ্ছে 2ab, তাহলে 2a কত? ওয়াই। এখন বি কত? আমাদের কিন্তু এখানে 3y সেম রাখতে হবে, 3y তে চেঞ্জ করা যাবে না, আমরা তো ওয়াই এর পার্টটা চেঞ্জ করবো না। 3y সেম রাখার জন্য এখানে 3/2 দ্বারা গুণ করা লাগবে। এই পরিমাণ আমরা ওই সমীকরণ যেমন থাকবে সেটা রেখে কাজ করবো। তো এই জন্য দেখো বি এর ভূমিকা পালন করতেছে 3/2, অর্থাৎ বি স্কোয়ার করলে হয় 9/4। এই জন্য এখানে 9/4 নিচ্ছে আমরা, চোখে নিচ্ছে। এখন এই পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট এখানে 9/4 বেশি লেখার জন্য আমরা এই পাশে এই যে গুণ করলে 36 × 9/4 এই পাশে যোগ করে দিলাম। এই পাশে যা বেশি লিখবো সেগুলো এই পাশে যোগ করে দিয়ে আমরা সমাধান করবো। এখন এখানে সূত্র পড়ে গেল, আর এটা এখানে সূত্র পড়ে গেল এইটা। এখন উভয় পাশে এ পাশে 1 করার জন্য এটা দ্বারা ভাগ করে দিই। এ পাশে ভাগ করে দিলে আমরা এরকম পেলাম। বের হচ্ছে আর
20 দ্বারা 180 কে কাটাকাটি করলে এখানে 9 হচ্ছে, আর 36 দ্বারা কাটাকাটি করলে এখানে 5 হচ্ছে, আর বাকি সবকিছু সিমিলার। এখন আমরা কনভার্ট করতে হবে, এইটাকে ধরবো হচ্ছে এক্স ধরবো, তাহলে এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার 9 যেহেতু, আর এটাকে ক্যাপিটাল ওয়াই ধরবো, তার মানে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 5 আছে, মানে √5 দিয়ে তার উপর স্কোয়ার দিব। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3, আর বি হচ্ছে √5, বি √5, আর এ হচ্ছে 3। এখন দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। দেখতে পাচ্ছি এ বড়, বি হচ্ছে ছোট। যেহেতু এ বড়, তাহলে এ বড় কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করে ওই যে সূত্রগুলো অ্যাপ্লাই, এর সূত্রটা চেঞ্জ নাই, এর সূত্র দিয়ে আমরা ই বের করলাম। এখন এখানে বোঝার বিষয় যে কি বের করতে বলছে, যে উপকেন্দ্রিকতা ই বের করলাম, কারণ ই এর ক্ষেত্রে চেঞ্জ নাই। ই এর ক্ষেত্রে আমাদের আলফা বিটা থাকলেও কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র দেখতে হয় যে এ বড় না বি বড়। দেখো এখানে কোনো চেঞ্জ নাই, মানে এ বড় হলে যেটা বড় সেটা নিচে হচ্ছে, এই বিষয়টা যেহেতু এখানে এই বড়, এই নিচে হবে, এভাবে করা যায়। বাট এখানে উৎকেন্দ্রিকতা কেন্দ্র বের করতে বলছে। তো আমরা এখানে এই x+1 কে x ধরার পরে এবং y-3/2 কে y ধরার পরে ফরমেশনটা এরকম হলো। তো প্রথম যে দুইটা কেস আছে তার সাথে মিল করে নিলাম। এখন এখানে এর ভ্যালু যেহেতু বড় আর বি এর ভ্যালু ছোট, তার মানে এটা প্রথমটা, যেটা আমাদের সবচেয়ে চেনা সেটা। তো ওইটার ক্ষেত্রে আহ কি বের করতে বলছে? কেন্দ্র। তো এটা কেন্দ্র কত হতো? 0,0, এটা জানা আছে। তার মানে কেন্দ্রের ভুজ কত? 0। সো কেন্দ্রের জন্য এক্স এর মান কত হবে? 0 হবে, এটা লিখলাম। এখন এখানে এক্স মানে তো এক্স না, কত? এক্স এর জায়গাতে বসায় দিব যেটা ধরে নিয়েছি আমরা, অর্থাৎ x+1। তো এক্স এর পরিবর্তে x+1 বসালে ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত? -1। তার মানে এই কেসের ক্ষেত্রে যে উপবৃত্তটির কথা বলা হচ্ছে তার কেন্দ্রের ভুজ -1 এভাবে। আবার y ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ এই ফরমেশনে তো কেন্দ্রের কোটিও 0। সো y ইজ ইকুয়াল টু 0 ধরবো। এখন y সমান আমরা কি বসাই দিব? y -3/2। সো y -3/2 ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ y ইজ ইকুয়াল টু হবে +3/2। সো এভাবে পেয়ে গেলাম যে কেন্দ্র হচ্ছে -1,3/2। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করে বলছে। এখন আমরা যখন এরকম ফরমেশন চিন্তা করতাম, ঠিক আছে, তখন উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হতো? আমরা জানি যে হতো +-a(e), 0 হতো, +-a(0) হতো। তার মানে y এর মান এই ক্ষেত্রে y সমান কত? উপকেন্দ্রের 0। সো আমরা y সমান 0 ধরবো। এখন এই y তো y না, y এর জায়গাতে বসাবো y -3/2। সো এই ক্ষেত্রে উপকেন্দ্রের যে উপকেন্দ্র দ্বয় আছে তাদের যে কোটি, সে কোটি হবে হচ্ছে 3/2 হবে। কোটি কত হচ্ছে? 3/2 হচ্ছে। সো কোটি পেয়ে গেলাম এভাবে। আর ভুজ কত? ভুজ হচ্ছে একবার হবে x ইজ ইকুয়াল টু +a(e), এর মানও আমরা জানি, ই এর মানও জানি। এর মান হচ্ছে 3, তাহলে 3 ক্যাপিটাল এক্স যেটা ধরে নিয়েছি আমরা, 3e, এর মান কত বের হয়েছে এখানে? ই এর মান হচ্ছে 2/3, সো ইন্টু 2/3। এখান থেকে এক্স মানে কত? এক্স মানে হচ্ছে x+1, সো x+1 ইজ ইকুয়াল টু, এখানে 3 আর 3 কেটে গেল, 2 হলো। এক্স এর ভ্যালু আসতেছে কত? 1, কারণ 1 ওই পাশে বিয়োগ হয়, 2 - 1 1। একটা হচ্ছে 1,3/2 উপকেন্দ্র। আবার আমরা ধরবো যে এক্স ইজ ইকুয়াল টু -a, মানে এর ভ্যালু বসাবো, ই এর ভ্যালু বসাবো। সেখান থেকে এক্স এর জায়গাতে এক্স এর যে মান সেটা বসানোর পরে আমরা ওখান থেকে কি পেয়ে যাব? ওই আরেকটা উপকেন্দ্রের ভুজ পেয়ে যাব। এভাবে উপকেন্দ্র বের করতে পারতেছে। তো কাজটা কি করতেছে? আমরা এখানে যে থাকবে সেটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, তারপরে যেটা যেটা বের করতে বলবে সেটার ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতেছে একটু বুঝে নাও। এটা বুঝতে পারলে সবগুলো পারা যাবে। সেটা হচ্ছে এই যে এখানে, যে এখানে দেখো যে
যেমন উপকেন্দ্র ছিল প্লাস মাইনাস a, 0 এই কেসের ক্ষেত্রে। তো আমরা এই তার মানে উপকেন্দ্রে এক্স এর ভ্যালু কত, একবার প্লাস মাইনাস আর ওয়াই কত 0। তো আমরা যে এক্স ধরে নিলাম ক্যাপিটাল এক্স, ওটা ইজ ইকুয়াল টু ধরবো প্লাস মাইনাস ধরে আমরা ওই এক্স এর জায়গাতে ওই যেটা আছে সেটা বসাবো। তাহলে ওই কেসের ক্ষেত্রে উপকেন্দ্রের যে ভুজ সেটা পাওয়া যাবে। ঠিক কোটি ইজ ইকুয়াল টু 0 ধরবো, ক্যাপিটাল ওয়াই সমান এই ক্ষেত্রে তো 0, এবং ক্যাপিটাল ওয়াই এর জায়গাতে ওয়াই এর যে ব্যাপারটা আসল যে ব্যাপারটা ছিল সেটা বসাবো। তাহলে এখান থেকে উপকেন্দ্রের কোটি পেয়ে যাবো। এভাবে প্রবলেম গুলো কি করতে হবে, সলভ করতে হবে। তো দেখো, যদি আমরা এইটা মনে রাখতে পারি, এটা তো মনে রাখা ইজি। আর এই দুটো রাখলে এইভাবে এত কষ্ট করে এগুলো মনে রাখার দরকার হচ্ছে না, আমরা জাস্ট ওই কনসেপ্টটা মাথায় রেখে কাজ করতে